আমাদের সকলের প্রাণের প্রিয় ছোট্ট বন্ধুরা, খেলতে খেলতে লেখাপড়া, পড়তে পড়তে খেলার আজকের আসরে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আজ আমরা যে যে বিষয়গুলো জানবো একটু বলে নিই। আজকে আমরা তৃতীয় শ্রেণীর ইংরেজি পড়বো। খুব সুন্দরভাবে শব্দ ভেঙে ভেঙে কেটে কেটে কিভাবে পড়তে হয় সেটা তৃতীয় শ্রেণীর বই থেকে দেখাবো, কিন্তু বাকি সবাই দেখবে, কারণ এইভাবে পড়তে শিখলে আমরা সবাই কিন্তু সুন্দরভাবে ইংরেজি পড়তে পারবো। আর আজকে আমরা আমাদের কানের গল্প জানবো। প্রথম ওপেন স্কুলের সৌজন্যে আমরা কানের ভিতরে কি কি ঘটনা ঘটে, কিভাবে আমরা শুনতে পাই, সেই গল্পটা জানবো। আর আজকে আমরা চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর ভগ্নাংশের আলোচনা রেখেছি। আজকে আমরা ভগ্নাংশের সবচেয়ে বড় যোগ, অর্থাৎ মিশ্র ভগ্নাংশের যোগ, সেইটা আমরা কিভাবে হাতে কলমে করব সেটা আমরা বুঝবো। এবং তার সাথে তোমরা যারা চতুর্থ শ্রেণীর আছো, তোমরাও ভগ্নাংশের নানা জিনিস, খুঁটিনাটি বিষয় খুব সুন্দরভাবে বুঝে যাবে, এবং তোমাদের আমরা কিন্তু কিছু কাজ দেব, সেগুলোও করবে। তো চলো বন্ধুরা, আজকে আমরা আমাদের আসর শুরু করি একটা গান দিয়ে। তোমরা তো দেখতে পাচ্ছ প্রথম শ্রেণীর আমার বইয়ের এই গানটা দিয়ে আমরা আজকে শুরু করি, কারণ এখন কালবৈশাখী চলছে। আমরা ঝড়ে দেখতে পাই মাঝে মাঝে আম পড়ে, তো সেই গল্পটা, সেই গানটা তোমাদের আছে। এটা চলো আমরা একটু গানের সুরে করে ফেলি আজকে। আমার সাথে তোমরা করবে, আমি এক লাইন করব, আমার সাথে শুনে শুনে তোমরা করবে, কেমন? ওই ওই বাগানেতে বৈশাখী ছড়ে, টুপটাপ টুপটাপ কাঁচা আম পড়ে। বল, ওই ওই বাগানেতে বৈশাখী ছড়ে, টুপটাপ টুপটাপ কাঁচা আম পড়ে। ছেলে মেয়ে ছুটে আয়, কুড়বি তো ছুটে আয়, বড় আম ছোট আম গোটা আম ফাটা আম। ছেলে মেয়ে ছুটে আয়, কুড়বি তো ছুটে আয়, বড় আম ছোট আম গোটা আম ফাটা আম। সব নিয়ে জড়ো করি উঠোনে ও ঘরে, টুপটাপ ধুপধাপ কত আম পড়ে। সব নিয়ে জড়ো করি উঠোনে ও ঘরে, টুপটাপ ধুপধাপ কত আম পড়ে, কত আম পড়ে। তাহলে দেখো এই কবিতাটা কি সুন্দর তোমাদের আছে। আমরা এখান থেকে আজকে এটা পড়ে নিলাম। এরপর তোমরা করো কি, এটা সুন্দর করে একটু গানটা বারবার গাও আর সুন্দরভাবে লেখার চেষ্টা করো। তাহলে বন্ধুরা চলো, এরপর আমরা চলে যাই ইংরেজি ক্লাসে। আমরা আজকে তৃতীয় শ্রেণীর, ও আরেকটা কথা, এটা কিন্তু সুন্দরভাবে তোমরা লিখে ফেলবে, খাতায় সুন্দর হস্তাক্ষরে লিখে ফেলো। তো চলো বন্ধুরা, এরপর আমরা চলে যাই তৃতীয় শ্রেণীর ইংরেজি পড়ায়। আমরা আজকে সহজভাবে ইংরেজি পড়তে শিখবো, এবং আবার বলছি, এটা শুধু তৃতীয় শ্রেণী নয়, তোমরা সবাই কিন্তু মন দিয়ে দেখে নাও। চলো এই ক্লাসটায়। তাহলে বন্ধুরা, আমরা তৃতীয় শ্রেণীর ইংরেজি বই থেকে এই যে লেসন 1 তোমাদের আছে, ইউনিট 1, এটা আমরা পড়ছিলাম। আমরা দুদিন ধরে পড়েছি। আমরা এরপর চলো এই পাতাটা পড়তে শুরু করি। 18 পাতা তোমরা বের করো। আমরা আজকে সহজে সঠিক উচ্চারণে ইংরেজি পড়ব, এবং খাতা পেন নিয়ে বসে পড়ো। আমরা জটিল শব্দগুলো, একটু বড় শব্দগুলো ভেঙে ভেঙে লেখা অভ্যাস করব। তাহলে চলো শুরু করা যাক। তোমরা আমার সাথে পড়বে। নাও পড়তে শুরু করো। মতি, the cow is very gentle। ঠিক আছে, তাহলে দেখো মতি, the cow, তার মানে গরুটার নামটা কি? মতি। is very gentle, gentle অর্থাৎ খুব। নাও তাহলে তোমরা বের করে ফেলো 18 পাতা। আমরা পড়তে শুরু করি। মতি, the cow is very gentle। তাহলে মতি, ওই গরুটা, is very gentle অর্থাৎ বিনয়ী, নম্র, এই ধরনের কথা, এই ধরনের চরিত্র বোঝাতে আমরা জেন্টল কথাটা ব্যবহার করি, অর্থাৎ খুব, বুঝতেই পারছো তোমরা, খুব শান্ত। এভরি মর্নিং as she sees Kajol,
She says, Mo, Mo. Every morning, প্রতিদিন সকালবেলা, as he sees কাজল, যখনই সে কাজলকে দেখে, he says, Mo, Mo. সে মো মো করে ডাকে। She nods her head. সে তার মাথাটা এরকম করে নাড়ায়। নটস, এদিক ওদিক নাড়ানোকে বলে নট। nods her head. She loves কাজল। সে কাজলকে ভালোবাসে। কাজল also loves মতি। কাজলও মতিকে ভালোবাসে। She pats মতি on her back. সে করে কি? মতির গায়ে চাপড় দেয়, মৃদু চাপড়, এটাকে বলে প্যাট। ঠিক আছে, তাহলে তোমরা এরপর সুন্দর করে লিখতে শুরু করো। আমি তোমাদের তাহলে এখানে যে জটিল শব্দগুলো আছে, চলো আমরা এরপর সুন্দর করে একটু লিখতে শুরু করি। তোমরা দেখো, তোমরা লিখো মতি। এম হলে ম, তোমরা জানো ম, এমো, মো। আর টিটা ত, এই ত বর্ণটা আমরা টি দিয়ে বোঝাই, তাহলে এমো, মো। আর এমো টি আই, মতি। The cow is very gentle. দেখো, এটাও আমরা ভেঙে ভেঙে লিখি। দেখো, জি মানে কি? জিই, জে। জিই উচ্চারণ হবে জে, তারপর জিইএন, জেন, এরপর জিইএন টি এল এ, জেন্টল, জেন্টল, জেন্টল। আমরা এইভাবে পড়ব, জেন্টল। ঠিক আছে, এরপর দেখো এভরি। তাহলে এভরিটা আমরা কিভাবে পড়ব? ই ভিই, ই ভিই, এভরি, আর ওয়াই রি, এভরি, এভরি। এবার দেখো মর্নিং, মর্নিং, মর্নিং। এই আরটা আমরা মর্নিং এমনি করে বলবো না কিন্তু, মর্নিং, আরটা উজ্জ্ব থাকবে। তাহলে এম, ম। এম হলে কি হয়? ম। তাহলে এম ও আর, ম, ম। দেখো আমি আর বলছি না, মর বলছি না, ম। এবার এম ও আর এন, মর্নিং, মর্নিং। আর এম ও আর এন আই এন জি, মর্নিং, মর্নিং, মর্নিং। তাহলে এইভাবে আমরা কিন্তু ভেঙে ভেঙে শব্দগুলো শিখে যেতে পারি। তাহলে এভরি মর্নিং অ্যাজ সি সিজ কাজল, এটা হয়ে গেল। এরপর দেখো আমরা আরেকটা শব্দ দেখে নিই, হেড। এটা তো তোমরা পড়তেই পারছো, এইচই, হে, হেড, হেড। আর লাভস, দেখো এগুলো তো আমরা পড়তে পারলাম। ঠিক আছে, তাহলে এগুলো আমরা এইভাবে পড়বো। তো চলো বন্ধুরা, এরপর দেখো হু অ্যামং হার ফ্রেন্ডস, কাদের মধ্যে, হু অ্যামং হার ফ্রেন্ডস, ফ্রেন্ডস ডাজ কাজল লাভ মোস্ট। তাহলে এই সমস্ত প্রাণীদের মধ্যে কাকে সবচেয়ে বেশি ভালোবাসে? ইজ ইট ভোলু? এ কি ভোলু? ইজ ইট মিনি? ইজ ইট রামু? ইজ ইট মতি? আসলে কাজল সবাইকে ভালোবাসে। কাজল লাভস অল অফ দেম ডিয়ারলি। তাহলে দেখো, কাজল লাভস অল অফ দেম ডিয়ারলি। ঠিক আছে, কাজল তাদের প্রত্যেককে ভালোবাসে। কিভাবে বলো তো? আন্তরিকভাবে ভালোবাসে, অর্থাৎ মন থেকে ভালোবাসে। এইরকম একটা কথা আমরা বোঝাবো ডিয়ারলি। তাহলে দেখো, কাজল লাভস অল অফ দেম ডিয়ারলি। কাজল তাদের প্রত্যেককে আন্তরিকভাবে ভালোবাসে। তাহলে দেখো, আমরা এল ও ভি ই লাভ, এল ও ভি ই লাভ, আর এস দিয়ে দিলে লাভস,
all of them, all of them, all of them dearly। তাহলে দেখো ডি মানে ডি, তোমরা জানো ডি ই, ডি একই উচ্চারণ হবে, ডি ই এর ডিয়ার, ডিয়ার, আর ডি ই এর এল ওয়াই, ডিয়ারলি, ডিয়ারলি। ঠিক আছে, এবারে ওয়ার্ড্রোবে তোমরা মানেগুলো দেখে নিয়েছো। এরপর এখানে আমরা দেখো তোমাদের একটা অ্যাক্টিভিটি রয়েছে, এটা আমরা তো বুঝতে পারছি যে এটা আমরা কিভাবে করব, তোমাদের একটু বলে নিই। দেখো ম্যাচ, দেখো তোমরা এই যে এইখানে শব্দগুলো আমাদেরকে কিন্তু পড়তে শিখতে হবে। দেখো এই যে এই শব্দটা একটু মন দিয়ে দেখো, ধরো আমি লিখছি এম, এম মানে কি হয় ম, এম এ ম্যা, এম এ টি ম্যাট, ঠিক আছে, এম এ টি ম্যাট হয়, কিন্তু এখানে এই যে টি সি এইচ এটা হচ্ছে ম্যাচ, এই টিটা কিন্তু উচ্চ থাকবে, অর্থাৎ এটা উচ্চারণ হবে না, ম্যাচ। ঠিক সেই রকম অনেক শব্দ আছে, যেমন সি এ টি সি এইচ ক্যাচ, ক্যাচ, এটাকে আমরা কিন্তু ক্যাচ বলি না, আমরা বলি ক্যাচ। ঠিক সেরকম ভাবে ম্যাচ, অর্থাৎ এই যে এখানে টিটা উচ্চ থাকছে, অর্থাৎ এটা আমরা বলছি না। ঠিক সেরকম তোমরা তো জানো TAL কে টক, আমরা টল্ক বলি না, টক। এগুলো ইংরেজিতে আছে, এগুলো আমাদের একটু বারবার অভ্যাস করে নিতে হবে। তাহলে ম্যাচ অর্থাৎ একটার সাথে আরেকটা মেশাও, কলাম। এই দেখো এখানেও আমরা ঠিক ওই রকম একটা শব্দ পাবো, কলাম। তাহলে দেখো সিও, সি, সি ক হয়, সি হয়, এরকম উচ্চারণ হয়, আমরা সিও ক, সিও এল ইউ এম, কলাম, কলাম। এবার সিও এল ইউ এম এন, কলাম। এই এনটা উচ্চ থাকে, এটাও কিন্তু উচ্চ থাকে, কলাম। আমরা কলাম বলবো না, কলাম বলবো না, ঠিক আছে। তাহলে এই ম্যাচ কলাম A with column B to form meaningful sentences. One is done for you. Match column A, তোমরা পড়ো আমার সাথে, with column B to form meaningful sentences. One is done for you. তাহলে এ কলাম এবং বি কলামে ম্যাচ করো মিনিংফুল সেন্টেন্স, অর্থাৎ মানে হয় এই রকম একটা সেন্টেন্স তৈরি করতে, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমরা এই শব্দ দুটো একটু ভেঙে ভেঙে পড়ি, চলো। মিনিংফুল এই শব্দটা আমরা ভেঙে ভেঙে পড়বো। তাহলে চলো, এম, এম ই, এম হচ্ছে ম দিয়ে আমরা শুরু করব, এম ই মি, এম ই এ মিয়ে নিং, মিয়ে, এম ই এ এন আই এন জি, মিনিং, 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 এন আই এন জি নিং, মিনিংফুল। তাহলে এম ই এ এন আই এন জি, মিনিং ফুল, এফ ইউ এল ফুল, মিনিংফুল, মিনিংফুল, ঠিক আছে। এইভাবে আমরা পড়ব। এবারে দেখো তারপরের শব্দটা কি, সেন্টেন্সেস, সেন্টেন্সেস। তাহলে তোমরা ভেঙে ভেঙে করো, এস হচ্ছে স উচ্চারণ হবে, এসি সে, এসিএন সেম, এসিএন সেম। এবার এসিএন টিইএন সেন্টেন, সেন্টেন, ঠিক আছে, সেন্টেন। এরপর এসিএন টিইএন সিই সেন্টেন্স, সেন্টেন্স। এরপর লাস্টে আবার একটা এস হবে, তাহলে এসিএন টিইএন সিইএস, সেন্টেন্সেস, সেন্টেন্সেস। তাহলে এইভাবে আমরা বলবো সেন্টেন্সেস, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা জটিল জটিল শব্দগুলো কিন্তু শিখে যাব। ওয়ান ইজ ডান ফর ইউ, তোমাদের জন্য একটা করা আছে। তাহলে দেখো, ভোলু ইজ এ ব্রেভ ডগ, ম্যাচ করলে। কাজল লাভস, এবার তোমরা এখানে এই যে শব্দগুলো আছে এগুলো একটু পড়ে পড়ে
মিনিং করার চেষ্টা করো এবং সেগুলো নিজেরা করার চেষ্টা করো। ঠিক আছে, তাহলে আমরা এটা পড়লাম, এরপর তোমরা সুন্দর করে এই অ্যাক্টিভিটিগুলো করবে। আমরা বাকি পরের দিন আবার এই অংশটা তোমাদের সুন্দর করে পড়াবো। আবার বলছি, আমরা সুন্দরভাবে একটু সহজ করে একটু ভেঙে ভেঙে যদি পড়ি তাহলে দেখবো ইংরেজি পড়াটা কিন্তু খুব 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 সোজা। ঠিক আছে, তাহলে দেখা হবে আমাদের ইংরেজির পরের ক্লাসে। ঠিক আছে। তাহলে বন্ধুরা, নিশ্চয়ই তোমরা দেখলে এইভাবে আমরা সমস্ত ইংরেজিগুলো পড়ে নেব। তো চলো এরপর আমরা চলে যাই আমাদের কানের গল্পে। আজকে আমরা আমাদের কানের গঠন ভালো করে বুঝে নেব, কারণ আমরা তো বলেছি আমাদের এই আসরগুলোতে আমাদের শরীরের নানা কলকবজাগুলোর কাজ কিভাবে ঘটে সেগুলো আমরা সুন্দরভাবে মজা করে শিখব। তো চলো প্রথম ওপেন স্কুলের সৌজন্যে পাওয়া এই ভিডিও থেকে আমরা আমাদের কানের গঠন দেখে নিই। নানা রকম শব্দ বা সাউন্ড ঘিরে আছে আমাদের। শব্দ হলো এক ধরনের কম্পন বা ভাইব্রেশন, যা আমাদের মধ্যে আলোড়ন সৃষ্টি করে, তরঙ্গ বা ওয়েভের আকারে বিস্তার লাভ করে। কিন্তু কিভাবে এই আলোড়ন শব্দে রূপান্তরিত হয়? কান কিভাবে কাজ করে? আমরা কিভাবে শুনি? যদি কানের ভিতরটা দেখতে পেতাম তাহলে জানতাম এটি হলো মাথার দুপাশের শ্রবণ ব্যবস্থা। বহিঃকর্ণ বা এক্সটার্নাল ইয়ার, কানের পাতা বা পিন্না, কর্ণকুহর বা শ্রবণ নালী বা ইয়ার কানাল, কর্ণপটহ বা কানের পর্দা বা ইয়ার ড্রাম, মধ্যকর্ণ বা মিডল এয়ারের 3টি হাড় এবং অন্তঃকর্ণ বা ইন্টারনাল ইয়ারের ককলিয়া। আমাদের চারপাশে শব্দ এই ঘণ্টাটার মতো। বহিঃকর্ণ বা এক্সটার্নাল ইয়ার্স ও আমাদের দুটি কানের পাতা বা পেন্না, এদের কাজ হলো শব্দ তরঙ্গ বা সাউন্ড ওয়েভস সংগ্রহ করা এবং তাদের মধ্যকর্ণ বা মিডল এয়ারে পাঠিয়ে দেওয়া। এরপর কর্ণকুহরের মধ্যে দিয়ে তরঙ্গ সরাসরি কানের পর্দায় পৌঁছয়। শব্দ তরঙ্গের শক্তিতে কানের পর্দা কাঁপতে শুরু করে। শব্দের শক্তিতে যেন কানের ড্রাম বাজছে। কি আশ্চর্য আমাদের শ্রবণ পদ্ধতি! মধ্যকর্ণে 3টি অস্থির এক ব্যবস্থা আছে। কানের পর্দার সঙ্গে যুক্ত অস্থিটি হলো ম্যালিয়াস, এরপর থাকে ইনকাস ও ককলিয়ার সঙ্গে যুক্ত অস্থিটি হলো স্টেপাস। ইনকাস ম্যালিয়াস ও স্টেপাসকে যুক্ত করে। শব্দ তরঙ্গ কানের পর্দা কাঁপায়, তাতে অস্থিগুলি নড়ে। অস্থিগুলি বিবর্ধকের মতো কাজ করে, কম্পনের শক্তিকে প্রায় 20 গুণ বিবর্ধিত করে দেয়। শব্দের বিবর্ধন। এরপর স্নায়ু বা নার্ভের মাধ্যমে এই সংকেত মস্তিষ্ক বা ব্রেনে পৌঁছয়। মস্তিষ্ক এই সংকেত বিশ্লেষণ করে শব্দকে বুঝতে সাহায্য করে। যখনই কোনো বস্তুর কম্পন হয় তখনই শব্দ উৎপন্ন হয়। অবশ্য সব শব্দ আমরা শুনতে পাই না, সেটা আলাদা বিষয়। আসলে আমাদের শ্রবণ ক্ষমতা অসাধারণ। এজন্যই আমরা এক ফোঁটা জল পড়া থেকে সিংহের গর্জন সবই শুনতে পাই। আমাদের কান আরো বড় হলে কি হতো? আমরা কি আরো বেশি শুনতাম? আকারে কিছু এসে যায় না। যত বেশি শব্দ তরঙ্গ কানের ভেতর যাবে তত স্পষ্ট আমরা শুনতে পাবো। খুব কম আওয়াজ হলে আমরা কি করি একবার খেলার ছলে করে দেখো তো। কান যেহেতু আমাদের কাছে খুব প্রয়োজনীয়, তাই আমাদের কানের ব্যাপারে ভীষণ যত্নশীল হওয়া উচিত। আমরা কান পরিষ্কার করতে ধারালো কোনো কিছুর সাহায্য নেব না। ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো কিছু কানে ঢোকাবো না, এতে কানের ক্ষতি হওয়ার সম্ভাবনা কমবে। অধিক কোলাহল অর্থাৎ শব্দ দূষণ বা সাউন্ড পলিউশন কানের পক্ষে ক্ষতিকারক, তাই এদের থেকে আমাদের কানকে বাঁচাতে হবে। আমরা কিভাবে শুনি মনে আছে তো? বহিঃকর্ণ বা এক্সটার্নাল ইয়ার শব্দ সংগ্রহ করে, মধ্যকর্ণ বা মিডল ইয়ার শব্দকে বিবর্ধিত করে,
অন্তঃকর্ণ বা ইন্টারনাল ইয়ার শব্দ সংকেত মস্তিষ্কে পাঠায়। কান বড় কাজের জিনিস, ঝটপট শোনে আওয়াজ। শব্দ তরঙ্গ পড়লে পড়ে তালে তালে পর্দার নাচ। পর্দা দোলে অস্থি দোলে নড়ে কর্ণাবর্ত। স্নায়ু সংকেত পৌঁছলে মস্তিষ্ক বোঝায় অর্থ। তাহলে বন্ধুরা দেখলে নিশ্চয়ই কান কিভাবে কাজ করে। তো চলো এরপর আমরা চলে যাই চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আয়োজিত ভগ্নাংশের এই ক্লাসটায়। আজকে আমরা মজা করে ভগ্নাংশের বিষয়গুলো খুব সুন্দরভাবে শিখে নেব এবং অবশ্যই হাতে কলমে। চলো এই ক্লাসটায়। বন্ধুরা, খেলতে খেলতে লেখাপড়া, পড়তে পড়তে খেলার আজকের আসরে আমরা আজকে অপ্রকৃত এবং মিশ্র ভগ্নাংশের ধারণা থেকে আমরা কিভাবে মিশ্র ভগ্নাংশের যোগ বিয়োগ করতে পারি সেটা আমরা হাতে কলমে বুঝে নেব। এবং অবশ্যই বলছি যে আজকের এই ক্লাসটা দেখার পরে তোমরা কিন্তু আর কখনো এই রকম যোগ, অর্থাৎ ধরো 3 পূর্ণ 4 ভাগের 1 ভাগের সঙ্গে 2 পূর্ণ 3 ভাগের 2 ভাগ, এই ধরনের যে যোগ বা বিয়োগ আছে সেগুলো আর কোনো দিন ভুল হবে না। তুমি একবারে ছবির মতো তোমার চোখের সামনে দেখতে পাবে। তাহলে বন্ধুরা চলো আমরা শুরু করি। আমরা এই অঙ্কগুলো করার জন্য যে উপকরণ নেব তোমাদের একটু জানিয়ে রাখি। তোমরা তো জানো, তোমাদের আমরা বলেছি যে এইরকমভাবে তোমরা কাগজ কেটে কেটে একই সাইজের অনেকগুলো গোল গোল কাগজ কাটবে এবং তারপর সেগুলোকে ভাঁজ করে করে এইরকম ভাগে কেটে নেবে। তাহলে আমরা এই বিভিন্ন ভগ্নাংশের ধারণা সেখান থেকে আমরা বুঝতে পেরে যাব। তো তোমাদের তো আমি বলেছি এগুলো করতে। তো যাই হোক, চলো আমরা প্রথমে এই ভগ্নাংশটা নিই, তারপর তোমাদের দেখাচ্ছি আরো কি কি উপকরণের সাহায্যে আমরা এই অঙ্কগুলো সুন্দরভাবে বুঝে যাব। তাহলে এইটার জন্য আমাদের যে ধারণাগুলো দরকার আগের দুটো পর্বে আমরা আলোচনা করেছি। আমাদের লসাগুর ধারণা ঠিকভাবে থাকা দরকার, আমাদের ভগ্নাংশের ধারণা ঠিকভাবে থাকা দরকার। তো চলো বন্ধুরা আমরা শুরু করি। হচ্ছে 3 পূর্ণ 4 ভাগের 1 ভাগ। তার মানে আমাকে 3টে একই আকারের কাগজ নিতে হবে। এটা হচ্ছে 3টে পূর্ণ কাগজ, মানে গোটা। এটা একটা কাগজ, রুটিই ধরো, এই দুটো কাগজ, 3টে কাগজ। এবারে আমরা যদি এই গোটা কাগজটাকে 4 ভাগ করি, তার সমান, আমি যদি সমানভাবে 4 ভাগ করি, আমি পেয়ে যাব এই ভাগটা। তাহলে এটা আমার হলো 4 ভাগের 1 ভাগ। তাহলে দেখো আমি এখানে পেলাম 3 পূর্ণ 4 ভাগের 1 ভাগ। এবার আমাকে এর সাথে যোগ করতে হবে কি 2 পূর্ণ 3 ভাগের 2 ভাগ। তাহলে দুটো গোটা নিতে হবে। এই একটা গোটা নিলাম, এই একটা গোটা নিলাম, দুটো গোটা। আর আমাকে কি নিতে হবে 3 ভাগের 2 ভাগ। অর্থাৎ এরকম একটা গোটাকে যদি আমি 3 টুকরো করি, সমান 3 ভাগ করি, তাহলে আমি পাবো এরকম একটা ভাগ। এটা হচ্ছে 3 ভাগের 1 ভাগ। আরো একটা ভাগ আমার দরকার, 3 ভাগের 2 ভাগ। তাহলে এই হচ্ছে আমার যোগ, এগুলো আমাকে মেশাতে হবে। তাহলে তুমি বুঝতেই পারছো যে এখান থেকে আমি মিশিয়ে সুন্দরভাবে চোখের সামনে দেখতে পাচ্ছি একটা গোটা আছে, দুটো গোটা আছে, 3টে গোটা আছে। গোটায় গোটায় যোগ করতে কোনো অসুবিধা নেই। আর এখানে দুটো গোটা আছে, তার মানে 3টে 4টে 5টা গোটা আমার হয়ে গেল। আর পড়ে রইল এই দেখো, এই 4 ভাগের 1 ভাগের সঙ্গে 3 ভাগের 2 ভাগ যোগ। ঠিক আছে, তাহলে এটাকে আমরা ভেঙে এইভাবে লিখতে পারি। তাহলে তোমরা আমার সাথে লেখো, সমান, আমরা এটাকে কি বলতে পারি 3 গোটা। আমরা দুটো পদ্ধতিতে করব। প্রথমে এই পদ্ধতিটা দেখো, 3টে গোটা আর 4 ভাগের 1 ভাগ হলো। তার সাথে আমরা এটাকে বলতে পারি দুটো গোটা আর 3 ভাগের 2 ভাগ। অসুবিধা নেই নিশ্চয়ই। তাহলে এরপর আমরা এই 3 আর 2, অর্থাৎ এই গোটা গোটা যেগুলো, এই যে এইটা আর এইটা, 3 আর 2, এই দুটোকে কি করব আমরা এক কাছে করে দেবো। তাহলে 3 যুক্ত 2 এক কাছে করে দিলাম, যুক্ত। এবারে কে পড়ে রইল, ভগ্ন অংশ দুটো পড়ে রইল, অর্থাৎ এইটা আর এইটা পড়ে রইল। এবার এই দুটোকে আমাকে যোগ করতে হবে। তো তোমরা তো জানো এই যোগগুলো আমরা কিভাবে করতে হয় জানি। তাহলে আমরা চলো 4 ভাগের 1 ভাগ যুক্ত 3 ভাগের 2 ভাগ আমরা পাশে পাশে লিখে নিলাম। ঠিক আছে, তাহলে এই হচ্ছে গল্প
তাহলে এই 3 আর 2 এ কত হবে, এটা তো তুমি মুখে মুখেই করতে পারবে। 3 আর 2 এ কত হবে, 5। তাহলে 5 লিখে নিলাম, যুক্ত 4 ভাগের 1 ভাগ আর 3 ভাগের 2 ভাগ, এই যোগটা এরপর আমাকে করতে হবে। আর এই ভগ্নাংশের হর হচ্ছে 4 আর এই ভগ্নাংশের হর হচ্ছে 3। তাহলে তুমি দেখতে পাচ্ছ যে এগুলোকে আমরা কিন্তু এমনি যোগ করতে পারবো না। তাহলে আমাকে এই ভগ্নাংশ দুটোকে এমন ভাবে পরিণত করতে হবে। তাহলে এখানে রাফের জায়গায় করো, এখানে ডান দিকে খাতার পাশে একটা সুন্দর করে রয়াকার ফর রাফ লিখতে হয়, অর্থাৎ এখানে তুমি তোমার যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো সব করবে। তাহলে আমি এবারে এই ভগ্নাংশ দুটোকে লিখছি 4 ভাগের 1 ভাগ আর আমি লিখছি 3 ভাগের 2 ভাগ, এই ভগ্নাংশ দুটোকে লেখো, ঠিক আছে, তলায় তলায়। এবারে আমাকে পরিণত করতে হবে কি, এই দুটো ভগ্নাংশকে আমাকে হর দুটোকে সমান করতে হবে, অর্থাৎ 4 এবং 3 এই দুটোকে আমাকে এমন একটা সংখ্যায় পরিণত করতে হবে। কোন সংখ্যাটায় পরিণত করব, তোমরা জানো যে 4 ও 3 এর আমরা কি করব, লসাগু। তাহলে আমরা একবার আবার তোমরা যারা আরেকটু পরে থেকে জানতে শুরু করেছো তাদের জন্য বলে দিই, আমরা জানি কি 4 এর গুণিতকগুলো কে কে, যে আমরা লসাগুটাও হাতে কলমে ছুঁয়ে ছুঁয়ে বুঝতে পারবো। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা সংসদের যে ক্লাস 4 এর বই, তাতে তোমাদের এরকম লসাগু হাতে করে ছুঁয়ে দেখার গল্পের কথা আছে। তাহলে আমরা এটা তোমাদের আগের দিন দেখিয়েছি, তাহলে আবার দেখাই। আমি এইরকম ভাবে একটা কাগজ নিলাম আর উপরে আমি কাগজটাই করেছি কি 3 ঘর ছাড়া ছাড়া কেটে দিয়েছি। তাহলে আমি দেখো এটা কেটে দিতে আমি কি পাচ্ছি, 4 এর গুণিতক গুলো পাচ্ছি। তোমরাই বলো 4 এর গুণিতক কে কে, 4 এর গুণিতক কে কে তোমরা দেখতে পাচ্ছ, 4, 8, 12, 16 এইভাবে চলছে, এর কোনো শেষ নেই, গুণিতকের কোনো শেষ নেই। 4 এর গুণিতক আমি পেয়ে গেলাম। আর আমি 3 এর গুণিতক কাকে কাকে পাচ্ছি দেখি। তাহলে আমি চলো আমি করব কি, 2 ঘর ছাড়া ছাড়া কেটে দেবো, এটা তোমরা তো জানো, 2 ঘর ছাড়া ছাড়া এটা কেটে দিয়ে যদি বসিয়ে দিই আমরা পাবো 3 এর গুণিতক। তাহলে দেখো আমরা এরপর এখান থেকে 3 এর গুণিতক গুলো পেয়ে যাচ্ছি। 3 এর গুণিতক কে কে না, দেখতে পাচ্ছ তুমি 3, 6, 9, 12, এই তো দেখো। এবং তোমরা আবার বলে দিচ্ছি গুণিতকের কোনো শেষ নেই, অসীম হতে পারে। তাহলে 9, 12, 15 এরকম করে চলে যাবে। এবার বন্ধুরা দেখো তো যে এই যে 4 এর গুণিতক এবং 3 এর গুণিতক, এদের মধ্যে সাধারণ গুণিতক কে কে, সাধারণ গুণিতক কে কে। তাহলে আমি কি করব কি, এই যে 3 এর গুণিতকের উপরে এই 4 এর গুণিতকের ছকটা বসিয়ে দেব। এই দেখো, তাহলে আমরা দেখতে পাচ্ছি 3 ও 4 এর সাধারণ গুণিতক গুলো কে কে, 12, 24, 36, 48, 60, 72, 84, এরা হচ্ছে 3 ও 4 এর সাধারণ গুণিতক। তাহলে সবচেয়ে ছোট সাধারণ গুণিতককে আমরা দেখতে পাচ্ছি 12। তাহলে এই দেখো এখানেও 12 আছে, এখানেও 12 আছে। তার মানে এই 3 ও 4 এর লসাগু এটা হচ্ছে, তাহলে আমরা বলবো কি 4 ও 3 এর ল মানে হচ্ছে লঘিষ্ঠ, সবচেয়ে ছোট। একটু একবার লিখে নাও, লঘিষ্ঠ সাধারণ, সাধারণ আর গুণিতক, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। হ্যাঁ, সত্যিই লসাগুকে ছুঁয়ে দেখা যায়। এই বিষয়টি নিয়ে আমাদের আগের ক্লাস যদি তোমরা দেখতে চাও, ইউটিউবে রাধানগর বোর্ড প্রাইমারি স্কুল সার্চ করে আমাদের আগের ক্লাসগুলিতে এই ক্লাসটি তুলে রাখা আছে, সেখান থেকেও আবার দেখে নিতে পারো। কে বলো, তোমরা তো দেখতে পাচ্ছ, হ্যাঁ ঠিক, এটা হচ্ছে 12। তাহলে আমরা এখান থেকেও দেখে গেলাম 3 ও 4 এর লসাগু হচ্ছে 12। তার মানে আমার এই ভগ্নাংশ দুটোকে করতে হবে কি, তলটাকে 12 করে দিতে হবে, অর্থাৎ হরকে আমাকে 12 করতে হবে। তাহলে 12 করতে গেলে আমরা জানি কি, আবার আমরা জানি ভগ্নাংশের ওপর ও নিচকে একই সংখ্যা দিয়ে গুণ করলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না। ভগ্নাংশের লব ও হরকে যদি আমরা একই সংখ্যা দিয়ে গুণ করি ভগ্নাংশের কোনো মানের পরিবর্তন হয় না। আবার যারা বলছি যে আমরা প্রত্যেকটা ধাপ কিন্তু বুঝে বুঝে করব, দেখো তোমাদের আবার দেখিয়ে দিচ্ছি। এই দেখো
এটা তোমরা দেখতে পাচ্ছ 2 ভাগের 1 ভাগ, আর এই আমি নিলাম 4 ভাগের 2 ভাগ। তাহলে তোমরা বন্ধুরা দেখো যে আমরা যদি এই 2 ভাগের 1 ভাগ নিই, দিয়ে তার ওপর ও নিচকে যদি আমরা 2 দিয়ে গুণ করি, ওপর ও নিচকে আমরা 2 দিয়ে গুণ করলাম, দেখো ওপরে 2 নিচে 2, তাহলে আমরা পেয়ে গেলাম ভগ্নাংশটা কত? 4 ভাগের 2 ভাগ, তাই তো? তাহলে দেখো ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হলো না। তাহলে আমরা করতে পারি কি, এই লব ও হরকে এমন সংখ্যা দিয়ে গুণ করব যে হরগুলো দুটো ভগ্নাংশেরই যেন 12 হয়। তাহলে বলো 4 ভাগের 1 ভাগ এর আমি ওপর আর নিচকে কত দিয়ে গুণ করব? আমাকে এটাকে করতে হবে 12, 4 কে করতে হবে 12। তাহলে আমি কি করব না, 12 কে যদি আমি 4 দিয়ে ভাগ করে দিই কত হবে? 4 3 12, 4 3, তাহলে আমাকে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে এইটা আমি 3 দিয়ে গুণ করব, আর উপরেও আমি এটাকে আমি 3 দিয়ে গুণ করব। করতেই পারি, আমি তো বলেছি ভগ্নাংশের লব এবং হরকে একই সংখ্যা দিয়ে গুণ করলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন ঘটে না। তাহলে আমরা এটাকে লিখতে পারি 12 ভাগের উপরে 3 1 কে 3 ভাগ। বোঝা গেল? তাহলে আমরা এটাকে লিখতে পারি 12 ভাগের 3 ভাগ। এবার বন্ধুরা বলো তো যে এই যে ভগ্নাংশ 3 ভাগের 2 ভাগ, তাহলে আমি আবার লিখে দিলাম 3 ভাগের 2 ভাগ। এবারে বলো তো যে 3 কে কত দিয়ে গুণ করলে 12 হয়? 3 কে কত দিয়ে গুণ করলে 12 হয়? 3 এর ঘরে নামটা বলো। হ্যাঁ, 3 1 কে 3, 3 2 6, 3 3 9, 3 4 12। এই তো তোমরা দেখে নাও যে আমরা 12 কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, 3 4 12, তার মানে আমি বুঝতে পারছি যে এই 3 কে আমি 4 দিয়ে গুণ করব। কত দিয়ে গুণ করব? 4 দিয়ে। তাহলে ওপর আর নিচকে 4 দিয়ে গুণ করে ফেলো। তাহলে ভগ্নাংশটা কত হয়ে গেল? এখানেও হয়ে গেল 12, আর এখানেও হয়ে গেল 4 2 8। ব্যাস, তাহলে আমার গল্প একদম সুন্দর হয়ে গেল। তাহলে আমি এরপরে সুন্দরভাবে দেখো এখানে এই যে ভগ্নাংশ থেকে আমি এইখানে বসিয়ে দিচ্ছি 5 যুক্ত এইটাকে আমি এখন কত লিখবো? 4 ভাগের 1 ভাগের বদলে আমি কত লিখবো? 12 ভাগের 3 ভাগ। তাহলে লেখো 12 ভাগের 3 ভাগ, আর এটাকে আমি লিখবো কত? 3 ভাগের 2 ভাগকে আমি কত লিখবো? 12 ভাগের 8 ভাগ। তাহলে বন্ধুরা চলো আমরা একবার তোমাকে দেখিয়ে দিই যে ব্যাপারটা ঠিক হলো তো না ভুল হলো। তোমাদের তো বলেছি যে প্রত্যেকটা জিনিস আমরা কি করব, হাতে কলমে বুঝে বুঝে করব। তাহলে বন্ধুরা দেখো এই যে 4 ভাগের 1 ভাগ সমান যে আমরা লিখলাম যে 12 ভাগের 3 ভাগ, সেটা আমরা একদম চোখের সামনে চলো দেখে ফেলি। দেখো আমরা যদি একটা গোটা জিনিসকে এই একটা গোটা, আবার বলছি এখানে এই যে যতগুলো আমরা ভাগ করেছি প্রত্যেকের ক্ষেত্রে 1 কিন্তু আমার একই আকারের হবে। যতগুলো আমরা 1 ধরবো তারা কিন্তু সবাই আমার ঠিক 1 আকারের হবে। তাহলে এই যে ধরো এটা 1 বা এটা 1 ধরছি, তাহলে এই 1 কে যদি আমি সমান 12 ভাগ করি, তাহলে এই প্রত্যেকটা ভাগকে আমরা কি বলবো? 12 ভাগের 1 ভাগ। তাহলে দেখো 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগকে আমি দেখো কি করছি, এই দেখো 4 ভাগের 1 ভাগ মানেই 12 ভাগের 3 ভাগ। দেখো তুমি 12 ভাগ নিয়ে আমি তার 3টে ভাগ নিয়ে নিলাম, দেখো পুরো সমান হয়ে গেল। তার মানে এই যে দেখো আমরা বারবার তোমাদের বলছি যে ভগ্নাংশের ওপর আর নিচকে যদি আমরা একই সংখ্যা দিয়ে গুণ করি ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে 4 ভাগের 1 ভাগের ওপর আর নিচকে আমরা 3 দিয়ে গুণ করতে 12 ভাগের 3 ভাগ পেয়েছি। তাহলে এই যে দেখো 12 ভাগের 3 ভাগ আসলে কিন্তু 4 ভাগের 1 ভাগ। এবার আমি দেখো এই 3 ভাগের 1 ভাগ নিয়ে আমি এখানে বসাচ্ছি, তাহলে আমি দেখতে পাবো কটা টুকরো পাচ্ছি। তোমরা দেখো বন্ধুরা, আমি এগুলোকে সরিয়ে দিলাম, তাহলে আমি দেখতে পাচ্ছি এই দেখো 12 ভাগের 1 2 3 4, 4 ভাগ। তার মানে 3 ভাগের 1 ভাগ মানে 12 ভাগের 4 ভাগ, তাহলে 3 ভাগের 2 ভাগ মানে 12 ভাগের 4 আর 4 8 ভাগ। তাহলে এই দেখো এই আরো আমি একটা 12 ভাগের 4 ভাগ নিচ্ছি, যে এই ভগ্নাংশটা মানেই হচ্ছে 3 ভাগের 2 ভাগ মানে হচ্ছে 12 ভাগের 1 2 3 4 5 6 7 8, এই যে 12 ভাগের 8 ভাগ। এবার তোমরা এই অংশটি করার চেষ্টা করো।
3 ভাগের 2 ভাগ সমান 9 ভাগের কত ভাগ সমান কত ভাগের 20 ভাগ, 7 ভাগের 4 ভাগ সমান 21 ভাগের কত ভাগ সমান কত ভাগের 40 ভাগ, 5 ভাগের 3 ভাগ সমান 10 ভাগের কত ভাগ সমান কত ভাগের 15 ভাগ সমান 45 ভাগের কত ভাগ, আর 15 ভাগের 8 ভাগ সমান কত ভাগের 16 ভাগ সমান 45 ভাগের কত ভাগ। এগুলো তোমরা নিজেরা করার চেষ্টা করো এবং তোমাদের বইয়ের যে 83 পাতায় কতগুলো অঙ্ক আছে ঠিক একই রকম ভাবে এই ছকগুলি পূরণ করার চেষ্টা করো, কারণ তোমরা তো শিখে গেলে ভগ্নাংশের লব ও হরকে একই সংখ্যা দিয়ে গুণ করলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে এই অংশগুলো করে নাও। তো চলো আমরা যাই পরের আলোচনায়। এবার দেখো আমি এগুলোকে যোগ করতে পারবো। তার মানে এই যে আমার যে যোগটা হচ্ছে এই ভগ্নাংশটার সঙ্গে এই ভগ্নাংশ এটার সঙ্গে এটা যোগ, কিন্তু আমরা কিন্তু এইভাবে যোগ করতে পারছিলাম না। আমরা কি পাচ্ছিলাম? এই দেখো 3 ভাগের 2 ভাগ আর তার সাথে আমি এখানে যদি 4 ভাগের 1 ভাগ দিচ্ছিলাম, আমি কিন্তু ঠিক বুঝতে পারছিলাম না এটা কত ভাগের কত ভাগ। আমি কিন্তু এখানে বুঝতে পারছিলাম না। কিন্তু আমি এরপরে আমি যদি এটাকে আমি যখনই এইভাবে করছি যে এই 4 ভাগের 1 ভাগ মানে 4 ভাগের 1 ভাগ মানে 12 ভাগের 3 ভাগ আর 3 ভাগের 2 ভাগ মানে 12 ভাগের 8 ভাগ, তখন দেখো আমি যোগটা সহজেই করতে পারছি। এবারে আমি এখানে 3 ভাগের 1 ভাগ দিচ্ছি, 3 ভাগের 1 ভাগের বদলে আমি দিব দেখো 3 ভাগের 12 ভাগের 4 ভাগ। তাহলে দেখো 1 2 3 12 ভাগের 3 ভাগ আর 12 ভাগের 4 ভাগ। দেখো তার মানে এই যে 4 ভাগের 1 ভাগ আর 3 ভাগের 1 ভাগ মানে 12 ভাগের 1 2 3 4 5 6 7 ভাগ। এবারে কিন্তু এটা ঠিক মিলে যাচ্ছে। এরপর দেখো বন্ধুরা, আমরা যদি এরপরে বাকি ভাগগুলো আমরা মিশিয়ে দেবো। তার মানে এটা যদি আমি এখানে দিই, এই ঠিক এখানে আমি দিয়ে দিলাম, তার মানে একটা গোটার কত ভাগের কত ভাগ আমরা কিন্তু এখানে চোখের সামনে দেখতে পাচ্ছি। দেখো এই তাহলে দেখো এই ভগ্নাংশটা আসলে এটা, সেটা কত না 12 ভাগের 1 2 3 4 5 6 7 8 9 10 11 ভাগ। এরপরে আমি এই যোগটায় চলে আসছি, তাহলে সমান 5 যুক্ত এরপরে এই দুটো ভগ্নাংশের আমি যোগ করব। তার মানে এটাকে বড় করে বাড়িয়ে দিলাম, তাহলে এটা তলায় আমি 12 লিখলাম আর এটার উপরে 3 আছে আর 8 আছে, তাহলে 3 যুক্ত 8। ঠিক আছে, তাহলে এরপরে আবার একটা সমান দিতে হবে, তাহলে 5 পূর্ণ যুক্ত 12 ভাগের 8 আর 3 8 9 10 11 ভাগ। তাহলে এই তো দেখতে পাচ্ছ তুমি, তাহলে এটাকেই আমরা বলবো 5 পূর্ণ 12 ভাগের 11 ভাগ। তার মানে আমার পুরো যোগটা হয়ে গেল। তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা 5টা গোটা নিয়েছিলাম। এই যে আমার এই ভগ্নাংশটার মানে হলো 1 2 3 4 5টা গোটা আর 12 ভাগের 11 ভাগ। তাহলে এই হচ্ছে ভগ্নাংশের যোগ। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেলে যে মিশ্র ভগ্নাংশের যোগ আসলে খুবই সোজা, আমরা যদি বুঝে করি। এরপর আমি তোমাদের আরেকটা প্রক্রিয়া দেখাচ্ছি, কারণ এইভাবে আমরা অত সহজে সবগুলো করতে পারবো না, কারণ আমাকে এইভাবে কাটতে হবে। তার বদলে আরেকটা তোমাদের আমি বুদ্ধি বলে দিচ্ছি, এইটার সাহায্যে আমরা কিন্তু সহজেই এই যোগগুলো খুব সুন্দরভাবে করতে পারবো। তার জন্য তোমাদের কি দরকার, তোমাদের এই রকম ভাবে কতগুলো টুকরো বানিয়ে নিতে হবে। এই টুকরোগুলো কিভাবে বানাবে, গ্রাফ পেপার নেবে, এই যে গ্রাফ পেপার, এই গ্রাফ পেপারের 1 সেন্টিমিটার বাই 1 সেন্টিমিটার এগুলো কেটে রং করে আমরা এগুলো বানাতে পারি। চলো আমি তোমাদের পরের যে ভগ্নাংশের আরেকটা আমি তোমাদের যোগ দেখাচ্ছি, আমরা এইটার সাহায্যে করব। ঠিক আছে, তাহলে আমরা আগে এই তোমাদের যে যোগটা করেছি এটা আমরা চলো এইগুলো সাহায্যে কিভাবে করতে পারি তোমাদের একটু দেখিয়ে দিই। তাহলে বন্ধুরা এরপর চলো আমি তোমাদের যে পদ্ধতিটা দেখাবো সেটা খুবই সহজ একটা পদ্ধতি, এইভাবেই আমরা বুঝবো কিন্তু। তো আমরা প্রথমে চলো এই অঙ্কটার দিকে তাকাই, আবার তাকাই।
3/4 আর 2/3 যখন আমরা যোগ করব তখন আমাদের প্রথম কাজ কি করতে হবে না 3 ও 4 এর লসাগু বের করতে হবে। তাহলে 3 ও 4 এর যে লসাগু আমরা দেখে নিয়েছি কত বেরিয়েছে 12। তার মানে বন্ধুরা আমরা এরপরে যে অঙ্কটা করব তোমাদের যেটা করতে হবে তোমরা এরকম গ্রাফ পেপার নেবে। গ্রাফ পেপার নিয়ে এই 1 সেন্টিমিটার এবং 1 সেন্টিমিটারের টুকরো করে নেবে। এই দেখো এই 1 সেন্টিমিটার বা 1 সেন্টিমিটারের এই গ্রাফ পেপারকে কেটে 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 তোমাকে এরকম টুকরো করে নিতে হবে এবং সেগুলো তোমরা বিভিন্ন রকমের রং করে নিতে পারো, দিয়ে আমার এই রকম জিনিসটা দাঁড়াবে। এবার এইগুলো দিয়ে দেখো আমরা সুন্দর করে অঙ্কটা এত ভালোভাবে বুঝে যাব তুমি ভাবতেও পারবে না। দেখো আমাকে কি করতে হবে 3/4 তাহলে 3/4 আমাকে বানাতে হবে। তাহলে আমি এখন ধরে নিচ্ছি যেহেতু 3 ও 4 এর লসাগু আমরা জানি কত বেরিয়েছে 12, তাহলে আমি এই একটা টুকরোকে ধরে নিচ্ছি 12/1 তাহলে বলো তো 12/1 কটা দিলে আমার গোটাটা হবে বন্ধুরা? বলো 12/1 কটা দিলে আমার গোটা হবে, একটা গোটা হবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো। হ্যাঁ 12 আমি নেব এই দেখো 12 ভাগ, এগুলো আমার এক একটা 12/1 তাহলে 12 এই ধরো 9 ভাগ, 12/10 ভাগ, 12/11 ভাগ আর 12/12 ভাগ। তাহলে এইটা হচ্ছে আমার এখন গোটা, এটা 1, এটাকে আমরা বলবো কি একটা গোটা। তাহলে এরপর আমাকে নিতে হবে কটা গোটা? 3টে গোটা নিতে হবে। তাহলে চলো আমি আবার আরো 12/1 ওইরকম নিয়ে 12টা নিয়ে আমি বানাই। তাহলে আমি বানিয়ে ফেলছি 1 2 3। দেখো সব জায়গায় কি সুন্দর অঙ্ক মিশে আছে। দেখো আমি 3 এর লাইন বানাচ্ছি, 1 2 3টে, 3 2 দেখো যখন আমি দুটো লাইন বানাবো 3 2 কত হবে? এই দেখো 3 2 হয়ে গেল 6। একটু ধৈর্য ধরে করতে হবে। 3 2 6, 3 3 9 আর আরো 3টে আমি যদি দিয়ে দিই 3 4 12। এই দেখো এই আমার হয়ে গেল 12। তাহলে এখন আমার কটা হলো বন্ধুরা? দুটো। তাহলে এইটা আমি বানালাম দুটো, আমাকে বানাতে হবে 3টে, তাহলে আরো আমাকে নিতে হবে। তাহলে আমি নিচ্ছি, তাহলে দেখো আমি আবার নিচ্ছি 3 1 3, 3 2 6, 3কে দুবার নিলে 6 হয়। ঠিক আছে, তাহলে এটা হলো 12/6 ভাগ, 12/9 ভাগ এবং 12/12 ভাগ। তাহলে এই হয়ে গেল আমার 3টে গোটা। তাহলে দেখো এখন আমি নিয়েছি 3টে গোটা, আর আমাকে কত নিতে হবে? 4/1 মানে কত আমি পেয়েছি? এই দেখো 12/3 তার মানে এই গোটাটাকে যদি আমি 4 ভাগ করি, ভালো করে দেখো, গোটাটাকে যদি আমি 4 ভাগ করি, এই দেখো গোটাটাকে, এটা আমার গোটা, তাহলে এই গোটাটাকে আমি 4 ভাগ করলাম, 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4 ভাগ। তাহলে দেখতে পাচ্ছ বন্ধুরা যে গোটাটাকে যদি আমি 4 ভাগ করি তার 1 ভাগ মানে 12/3 ঠিক। তাহলে আমি এই এখন নেব 3টে ভাগ। তাহলে আমি চলো নিয়ে নিচ্ছি 1 2 3টে ভাগ নিয়ে নিচ্ছি, 1 2 3। তাহলে এইটা আমার হয়ে গেল 12/3, কারণ এই প্রত্যেকটা ভাগ বলেছি 12। কেন 12 না আবার বলছি, 3 ও 4 এর লসাগু 12, সেই জন্য আমি 12 দিয়ে গল্পটা শুরু করছি। তার মানে আমাকে প্রত্যেকটা এই 12/1 বদলে আমি এগুলোকে ধরে নিচ্ছি। তাহলে এখন আমার এই একটা যেমন এই যে এইরকম একটা গোটা, এই যে ধরো এইটা একটা গোটা, এই একটা গোটাকে 12 ভাগ করে তার 1 ভাগ নিলে যেমন 12/1 হয়, ঠিক সেই রকম এখন আমি এই একটা ভাগকে ধরে নিচ্ছি, এইটাকে ধরে নিচ্ছি 12/1। তাহলে এখন 12/1 তাহলে 12/12 মানে একটা গোটা। তোমরা দেখতে পাচ্ছ 12/12 এখানেও আছে, 12/12 একটা গোটা আছে। তার মানে আমি এখন 3/4 নিয়েছি। তার মানে এইটাই দেখো, এই যে 3টে গোটা নিয়েছিলাম আমি, 3টে গোটা আর 4/1।
তিনটে গোটা 4 ভাগের 1 ভাগ, এটাই দেখো আমি এইভাবে কিন্তু ছোট ছোট ব্লকের সাহায্যে বোঝাতে পারি। তাহলে এটা যদি বুঝে যাই আমি, তাহলে দেখবে আমি অঙ্কটা কত সহজে বুঝে যাব। কারণ আমার অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ সব আমার চোখের সামনে ছায়াছবির মতো ভাসবে, একদম চোখের সামনে ভাসবে। তাহলে দেখো আবার 3 পূর্ণ 4 ভাগের 1 ভাগ, এটাই আমি এখানে নিয়েছি 3 পূর্ণ 4 ভাগের 1 ভাগ। তার মানে একটা গোটাকে যদি আমি 4 ভাগ করি, তাহলে আমি কিন্তু এইরকম পেয়ে যাব একটা ভাগ। এই তো তুমি তো দেখতেই পাচ্ছ চোখের সামনে, যে গোটাটাকে 4 টুকরো করে নিলে এই এতটা টুকরো হয়। ঠিক আছে, তাহলে এরপর তাহলে আমার হয়ে গেল, আমি বুঝে গেলাম। এরপর আমাকে 2 পূর্ণ বানাতে হবে। তাহলে চলো বন্ধুরা, আমাকে কি করতে হবে? 2 পূর্ণ বানাতে হবে। 2 পূর্ণ বানাতে গেলে আমাকে কটা 12 ভাগের 1 ভাগ নিতে হবে। তাহলে 12 ভাগের 12 ভাগ মানে আমরা জানি কি একটা গোটা। তাহলে চলো আমরা বানাতে শুরু করি। এই নিলাম 12 ভাগের 3 ভাগ, 12 ভাগের 4 ভাগ, 12 ভাগের 5 ভাগ, 12 ভাগের 6 ভাগ। দেখো 12 ভাগের 6 ভাগ মানে আধটা হয়েছে, কিন্তু এই গোটাটা এটা যদি 1 হয়, এটা দেখো আধটা হয়েছে। তাহলে 12 ভাগের 7 ভাগ, 12 ভাগের 8 ভাগ, 12 ভাগের 9 ভাগ, 12 ভাগের 10 ভাগ, 11 এবং আমার হয়ে গেল 12। এই হয়ে গেল। এরপর আমাকে আবার বানাতে হবে কি 12 ভাগের ক ভাগ? 12 ভাগ, কারণ 2 গোটা চাই। তাহলে আমি নিচ্ছি, এই দেখো 12 ভাগের 1 ভাগ, 12 ভাগের 2 ভাগ, 12 ভাগের 3 ভাগ, 12 ভাগের 4 ভাগ, 12 ভাগের 5 ভাগ, 12 ভাগের 6 ভাগ, 12 ভাগের 7 ভাগ, 12 ভাগের 8 ভাগ, 12 ভাগের 9 ভাগ, 12 ভাগের 10 ভাগ, 12 ভাগের 11 ভাগ এবং 12 ভাগের 12 ভাগ। তাহলে এই আমার হয়ে গেল 12 ভাগের 12 ভাগ। তার মানে আমি এখন একটা দুটো আমার হয়ে গেল পূর্ণ, 2 পূর্ণ। আর এইটা 3 ভাগের 2 ভাগ মানে কি? এই গোটাটাকে 3 ভাগ করে তার 2 ভাগ নিচ্ছি। দেখো, তাহলে চলো আমি গোটাটাকে 3 ভাগ করে নিচ্ছি। এই দেখো, একটা গোটাকে 3 ভাগ করে নিয়েছি। এই দেখো, গোটাটাকে 3 ভাগ করে নিয়েছি। তার যদি আমি 2 ভাগ নিই, তাহলে কটা পাবো? 1 2 3 4 5 6 7 8, 8টা ভাগ পাবো। তাহলে 12 ভাগের 8 ভাগ মানে, বুঝতে পারছো? 12 ভাগের 8 ভাগ, এই দেখো এখানেই তুমি পেয়ে গেছো। 3 ভাগের 2 ভাগ মানে 12 ভাগের 8 ভাগ। তাহলে আমি এবারে 8 ভাগ নিচ্ছি। তাহলে 12 ভাগের আমার প্রত্যেকটা ভাগ আমি বলে দিয়েছি। এখন আমার প্রত্যেকটা ভাগ হচ্ছে 12 ভাগের 1 ভাগ করে। তাহলে 12 ভাগের 3 ভাগ, 12 ভাগের 4, 5 6, 12 ভাগের 6 ভাগ, 12 ভাগের 7 ভাগ এবং 12 ভাগের 8 ভাগ। তাহলে বন্ধুরা, আমরা এই যোগটার দ্বিতীয় পদ্ধতিমালা, যে পদ্ধতিমালা দিয়ে আমরা সহজে জিনিসটা বুঝে যাচ্ছি, সেটা একবার চলো বুঝে নিই। তাহলে চলো তোমরা আমার সাথে লেখো 3 পূর্ণ 4 ভাগের 1 ভাগ যুক্ত 2 পূর্ণ 3 ভাগের 2 ভাগ। এই যোগটা করার সময় আমরা আবার বলছি যে আমরা যেটা বুঝে নিলাম যে আমাকে 3 এবং 4-এর লসাগু করতে হবে। তাহলে আমরা আগেই দেখে নিয়েছি যে 3 ও 4-এর লসাগু হচ্ছে কত? 12। লঘিষ্ঠ সাধারণ গুণিতক হচ্ছে 12। তাহলে এই যে আমরা আবার বলছি যে এই যে 3 পূর্ণ 4 ভাগের 1 ভাগ, তাহলে আমরা একটু আগে জেনে গেছি যে 4 ভাগের 1 ভাগ সমান আমরা লব এবং হরকে 3 দিয়ে গুণ করে দেব। তাহলে আমরা পেয়ে যাব 12 ভাগের 3 ভাগ। তাহলে 4 ভাগের 1 ভাগ মানে 12 ভাগের 3 ভাগ আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে এটাকে যদি আমরা এবারে এখানে লিখছি 3 পূর্ণ 12 ভাগের 3 ভাগ যুক্ত 2 পূর্ণ, ঠিক 3 ভাগের 2 ভাগটাকে আমরা কি বলতে পারি? 3 ভাগের 2 ভাগটাকে আমরা 3 এবং 4, 3কে আমরা করতে হবে কি 12 করে নিতে হবে। তাহলে 3 4 12 আর 2কে আমরা 4 দিয়ে গুণ করব। তার মানে এটা 12 ভাগের 8 ভাগ। তাহলে এটা 12 ভাগের 8 ভাগ। তাহলে এরপর দেখো আমরা এইভাবে ভগ্নাংশটাকে একবারে হরগুলোকে 1 করে নিলাম। এরপর আমি এই 3 পূর্ণ 12 ভাগের 3 ভাগ মানে 12 ভাগের ক ভাগ। তাহলে দেখো এখানে আমরা এটাকে লিখতে পারি কি, এই ব্যাপারটাকে আমরা যদি
মিশ্র ভগ্নাংশটাকে আমরা যদি অপ্রকৃত ভগ্নাংশ করি, আমরা জানি কি, এই দেখো 12 3 36 আর 3টে যোগ হলে 36 37 38 39। তাহলে আমরা একটু রাফে তোমাদের এই কাজটা করে দেখাই। দেখো আমরা বলতে পারি কি 3 পূর্ণ 12 ভাগের 3 ভাগ, এইটা মানে কি একটা গোটা, দুটো গোটা, তিনটে গোটা আর 12 ভাগের 3 ভাগ বলতে পারি। তাহলে এই এক মানে কি, একটা মানে তুমি দেখতে পাচ্ছ 12 ভাগের 12টা ভাগ আছে, প্রত্যেকটা এই এক একটা হচ্ছে 12 ভাগের 1 ভাগ। তাহলে এইরকম কটা ভাগ আছে? 12টা। তাহলে এটা হচ্ছে 12 ভাগের 12 ভাগ যুক্ত 12 ভাগের 12 ভাগ যুক্ত 12 ভাগের 12 ভাগ যুক্ত 12 ভাগের 3 ভাগ। ঠিক আছে, দেখো তোমরা 12 ভাগের 3 ভাগ। এবারে এটাকে আমরা বড় করে যেমন আমরা ভগ্নাংশের যোগ করি ঠিক সেইভাবে করে দেবো। 12 লিখলাম, কটা 12 আছে? একটা 12, দুটো 12, তিনটে 12 আর যুক্ত 3। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? 12 গণিত 3 যুক্ত 3। তাহলে এটা কি আমরা বলি কি 12 ভাগের 36 যুক্ত 3 সমান 12 ভাগের 36 37 38 39 ভাগ। তাহলে এটাকে আমরা বলি 12 ভাগের 39 ভাগ। এইটাকে আমরা কিভাবে করব? আমরা বুঝে গেছি যে 4 ভাগের 1 ভাগ মানে আমরা এখানে এগুলো লিখে নিয়েছি, 12 ভাগের 3 ভাগ। তাহলে এবার দেখো আমরা এখানে লিখছি, এই যে তলায় 12 লিখলাম, এবার 3টে পূর্ণ, তাহলে একটা পূর্ণ মানে 12 ভাগের 12 ভাগ, তাহলে দুটো পূর্ণ মানে 12 ভাগের 12 ভাগ, তাহলে 3টে 12, তাহলে 3টে 12 মানেই কি 12 গুণিত 3, তাহলে 12 গুণিত 3 যুক্ত 3, এই যে এই 3টা রইল। তাহলে এটাই আমরা বলি 12 3 36 37 38 39। তাহলে বুঝতে পারলে তো? তাহলে দেখো এই যে তোমরা দেখতে পাচ্ছ 3 পূর্ণ 3 ভাগে এই 4 ভাগের 1 ভাগ বা 3 পূর্ণ 12 ভাগের 3 ভাগ, এটাই মানে হচ্ছে 12 ভাগের মোট। দেখো 12 1 12, 12 2 24, 12 3 36, 37 38 39 ভাগ। ঠিক আছে, ঠিক সেরকম ভাবে যুক্ত এটাকে আমরা একবারে করে দিই, বলো 12 পূর্ণ এই 12 ভাগের কটা পূর্ণ আছে? দুটো, তাহলে 12 1 12, 12 2 24। তাহলে এটাকে আমরা বলবো 12 গণিত 2 যুক্ত 8। তাহলে এটাকে আমরা বলতে পারি 12 ভাগের 12 3 36, 37 38 39 ভাগ যুক্ত 12 ভাগের 12 2 24, 12 2 24 আর 8 যোগ করে দাও, 24 25 26 27 28 29 30 31 32, তাহলে 32 ভাগ। তাহলে এটাই আমার হয়ে গেল 12, তলায় লিখে দিলাম। এবারে 39 আর 12 আমরা যোগ করব, এই 39 আর 32 আমরা যোগ করে নেব, তাহলে সমান 12 ভাগের, এবারে তোমরা যদি এই দুটো যোগ করে নাও তাহলে দেখো আমরা এই 39 আর 32 যদি যোগ করে দিই কত হবে? 9 10 11, হাতে রইল 1, 3 আর 3 6 আর 1 7। ঠিক আছে, তাহলে 71, তাহলে 12 ভাগের 71। তাহলে তোমরা এবার বুঝে গেলে দেখো বন্ধুরা, যে এই যে অঙ্কটা আমরা করলাম এইটা আমার হয়ে গেল 12 ভাগের 71 ভাগ। তার মানে এইরকম কটা ভাগ আছে এখানে? এটা তো 12 ভাগের 1 ভাগ, এটা তো 12 ভাগের 1 ভাগ, তাহলে এরকম কটা আছে? দেখো 12 1 12, 12 2 24, 12 3 36, 12 4 48, 12 5 60, 61 62 63 64 65 66 67 68 69 70 71। তাহলে এইখান থেকে আমরা দেখতে পেলাম, তাহলে এটাকে এরপর আমরা কি করব? এই 71কে আমরা 12 দিয়ে ভাগ করে দেব। 71কে 12 দিয়ে ভাগ করলে 12 1 12, 12 2 24, 12 3 36, 12 4 48, 12 5 60, 12 5 60 আর আমার পড়ে রইল 11। তার মানে এটাকে আমরা বলতে পারি 5 পূর্ণ 12 ভাগের 11 ভাগ। তাহলে দেখো বন্ধুরা, আমরা দুটো পদ্ধতিমালা মেনে এই অঙ্কটা করলাম, দুটো পদ্ধতিমালা মেনে আমরা অঙ্কটা করলাম। সেই পদ্ধতিমালা দুটো তোমরা দেখো, এখানেও আমার বেরিয়েছে 5 পূর্ণ 12 ভাগের 11 ভাগ,
আর এখানেও আমরা দেখতে পাচ্ছি বেরিয়েছে আমাদের 5 পূর্ণ 12 ভাগের 11 ভাগ। তাহলে দেখতে পাচ্ছ দুটো পদ্ধতিমালাই কিন্তু আমরা হাতে কলমে বুঝে গেলাম, জিনিসটা চোখের সামনে আমরা দেখতে পেলাম। তাহলে এরপর আমি তোমাদের আর কতগুলো অঙ্ক এরকম দিচ্ছি, তোমাদের একটু হিন্টস দিয়ে দিচ্ছি, তোমরা ঠিক কিভাবে করবে এই অঙ্কটা আমি তোমাদের বলে দিচ্ছি। চলো তোমরা তাহলে খাতা পেন নাও। এবার আমি দেখো তোমরা যদি বই বের করো, তোমাদের 113 পাতায় এখানে কিছু অঙ্ক যে বই আছে তাতে 113 পাতায় এখানে কিছু যোগ আছে, সেই যোগগুলো তোমরা করবে। আমি তোমাদের কয়েকটা দিচ্ছি, তাহলে তোমাদের আমি কতগুলো যোগ দিই চলো তোমরা সুন্দরভাবে করো। 2 পূর্ণ 3 ভাগের 1 ভাগ যুক্ত 1 পূর্ণ 2 ভাগের 1 ভাগ। এই যোগটা করতে গেলে আমাদের কি করতে হবে? দুটো পদ্ধতিমালা মেনে আমরা করব। প্রথমে আমরা পূর্ণগুলোকে যোগ করে দিয়ে করতে পারি। এই যে বন্ধুরা দেখো তোমাদের এই পদ্ধতিমালা মেনে, তাহলে আমরা প্রথমে পূর্ণগুলো যোগ করে দেব, তারপর ভগ্নাংশগুলো যোগ করব। আর দ্বিতীয় পদ্ধতিমালাতে আমরা কি করেছিলাম বন্ধুরা দেখো, দ্বিতীয় পদ্ধতিমালাতে আমরা যেটা করেছিলাম দেখো, দ্বিতীয় পদ্ধতিমালাতে আমরা এই ভগ্নাংশগুলোকে একবারে অপ্রকৃত ভগ্নাংশগুলোকে আমরা এই মিশ্র ভগ্নাংশগুলোকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে দিয়েছিলাম এবং অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে আমরা যোগ করেছিলাম। তাহলে তোমরা এই যে যোগটা এইভাবে প্রথমে করতে পারো, তোমরা সেইভাবে করো। তাহলে মনে রাখতে হবে কি, প্রথমে তোমাকে হিসেব করতে হবে 2 ও 3 এর লসাগু দিয়ে, তারপর তুমি যোগ করবে। তারপর দুটো পদ্ধতিমালা মেনেই যোগগুলো করো। তারপর তোমাকে আরেকটা দিচ্ছি 4 পূর্ণ 3 ভাগের 2 ভাগ যুক্ত 3 পূর্ণ 4 ভাগের 1 ভাগ। ঠিক আছে, এই যোগটার ক্ষেত্রে আমাকে 3 আর 4 এর লসাগু করে নিতে হবে, দিয়ে আমাকে বুঝে নিতে হবে আমি ঠিক যোগটা কিভাবে করব। আর একটা তোমাদের যোগ দিচ্ছি যে 6 পূর্ণ 2 ভাগের 1 ভাগ যুক্ত 7 পূর্ণ 5 ভাগের 1 ভাগ। তাহলে বন্ধুরা তোমরা এই যোগগুলো সুন্দরভাবে আমরা যেভাবে তোমাদের বললাম সেই দুটো পদ্ধতিমালা মেনে মেনে সুন্দরভাবে করো। প্রথমে এখানে করতে পারো কি, ভগ্নাংশগুলোর যে এই যে পূর্ণ অংশগুলো আছে সেগুলোকে যোগ করে ভগ্ন অংশগুলোকে পরে যোগ করতে পারো, বা পুরোটাকে তুমি অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে হরগুলোকে এক করে নিয়ে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে তুমি যোগগুলো করতে পারো। তাহলে এইভাবে আমরা সুন্দরভাবে হাতে কলমে মজা করে শিখলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের দিন আমরা এই যোগগুলো হাতে কলমে কিভাবে করব তোমাদের দেখাবো। তোমরা নিজেরা আগে চেষ্টা করো এবং অবশ্যই আবার বলছি এরকম তোমরা গ্রাফ পেপার নাও, গ্রাফ পেপার কেটে এই 1 সেন্টিমিটার বা 1 সেন্টিমিটারের এরকম টুকরো করে নাও। সেই টুকরোগুলো তোমার কখনো 10 ভাগের 1 ভাগ হতে পারে, কখনো 12 ভাগের 1 ভাগ হতে পারে, কখনো 7 ভাগের 1 ভাগ হতে পারে, যা খুশি হতে পারে, কিন্তু তোমরা কত সহজে যোগ হয়ে যাবে তোমাদের। তাহলে দেখো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা 2 আর 3 এর লসাগু কত জানি আমরা 6। তাহলে আমরা করব কি, এটাকে 6 ভাগের 1 ভাগ ধরে অঙ্কটা করব। তোমাদের আমি হিন্টস দিয়ে দিচ্ছি। আর এইটার ক্ষেত্রে তোমরা তো করলে 4 আর 3 এর লসাগু 12, তাহলে সেক্ষেত্রে আমার অঙ্কটা 12 ভাগের 1 ভাগ এটা ধরে হিসাবটা করতে হবে। আর এটা হচ্ছে 2 আর 5 এর লসাগু 10, তাহলে আমাকে করতে হবে কি, এটা 10 ভাগের 1 ভাগ। তো চলো তোমরা নিজেরা এরপর চেষ্টা করো এবং সুন্দরভাবে দেখো। আর তার সাথে তোমাদের বইয়ের এই যে অঙ্কগুলো আছে 113 পাতায়, এই অঙ্কগুলো নিজেরা বুঝে করার চেষ্টা করো। আর তোমরা যদি চাও আমাদের আগের ক্লাসগুলো দেখতে, ইউটিউবে রাধানগর বোর্ড প্রাইমারি স্কুল সার্চ করে সেখানে তোমরা পেয়ে যাবে আমাদের আগের ক্লাসগুলো। সেখানে আমরা এই মিশ্র ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশগুলো খুব সুন্দরভাবে চোখের সামনে যাতে তোমরা দেখতে পাও সেইভাবে আলোচনা করার চেষ্টা করেছি। দেখা হবে তাহলে আমাদের অঙ্কের পরের ক্লাসে। আমরা সেখানে কি করব, এই বিয়োগগুলো একটু হাতে কলমে করার চেষ্টা করব। খুব ভালো থাকবে সবাই, টাটা। তাহলে বন্ধুরা আজ আমাদের সময় শেষ, দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময়। তোমরা কিন্তু সুন্দরভাবে আমরা যেভাবে তোমাদের অঙ্ক বলছি, ইংরেজি বলছি, এগুলো একটু করার চেষ্টা করো। বিজ্ঞানের মজার পরীক্ষাগুলো করার চেষ্টা করো এবং কেমন লাগছে আমাদের অবশ্যই জানাও। আর তোমার সব বন্ধুদের কিন্তু আমাদের এই ক্লাসের খবর জানিয়ে দিও। আর আমাদের আগের ক্লাসগুলো দেখতে চাইলে ইউটিউবে রাধানগর বোর্ড প্রাইমারি স্কুল সার্চ করে পেয়ে যাবে আমাদের আগের সব ক্লাস। যাদের সুযোগ আছে সেখান থেকেও দেখে নিতে পারো। তাহলে দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময়। খুব ভালো থাকবে সবাই, টাটা।